এসিএসডি লার্নিং হবে প্রত্যেক ভাই বোনকে আমার তরফ থেকে অনেক বেশি শুভেচ্ছা। আজকে আমরা শুরু করতে চলেছি কেমিক্যাল বন্ডিং পার্ট 2। আগের দিন আমরা ক্লাস মানে পার্ট 1 করেছি, তো আজকে আমরা পার্ট 2 করবো। পার্ট 2 তে আমরা কি কি টপিক কভার করবো? এক হচ্ছে সিগমা বন্ড, দুই হচ্ছে পাই বন্ড, তিন হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং, 4 নম্বর ফরমেশন অফ কম্পাউন্ডস। এই চারটি টপিক আজকে আমরা কভার করবো। তো প্রথমে আমরা সিগমা বন্ড সম্পর্কে জেনে নিই। এক নম্বরে আমাদের সিগমা বন্ড। সিগমা বন্ড সিগমা বন্ড কিভাবে গঠিত হয়? আগের দিন আমরা জেনেছি যে কোনো অরবিটাল এইভাবে থাকলে সেটাকে পি এক্স বলেছি আমরা, আর এইভাবে অরবিটাল থাকলে তাকে আমরা পি ওয়াই বলেছি। ঠিক আছে, পি ওয়াই বলেছি। এবার আমরা দেখবো এই অরবিটাল গুলো থেকে কিভাবে সিগমা বন্ড এবং পাই বন্ড গঠিত হচ্ছে। ঠিক আছে, এটা পি এক্স। এইভাবে যদি আমি আরো একটা পি এক্স নিই, পি এক্স প্লাস পি এক্স, মানে এইভাবে যদি দুটো অরবিটাল আমি পাশাপাশি রাখি, এটা যদি যোগ করি, ঠিক আছে, এখান থেকে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই যে যুক্ত হয়ে যাবে, এখান থেকে সেটা যুক্ত হবে, যুক্ত হয়ে এইভাবে বন্ড গঠন করবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সিগমা বন্ড। এটা হচ্ছে আমাদের সিগমা বন্ড, বুঝতে পারলে? একইভাবে যদি আমি পি ওয়াই প্লাস পি ওয়াই করি, তাহলে জিনিসটা হবে এইরকম, প্লাস একটা অরবিটাল, এই দুটো যুক্ত হবে, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা যুক্ত হয়ে এরকম গঠন তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাই বন্ড, বুঝতে পারলে? তো আমি যদি তোমাকে বলি এইভাবে যদি কিছু একটা উদাহরণ দিই, এ সিঙ্গেল বন্ড পি, ডবল বন্ড সি, ট্রিপল বন্ড ডি। ঠিক আছে, এখানে তোমাকে আমি যদি বলি কোনটা সিগমা বন্ড বা কোনটা পাই বন্ড, তুমি কিভাবে বলবে? যখন একটা বন্ড থাকবে তখন সে অবশ্যই সিগমা বন্ড। ঠিক আছে, দুটো বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, তিনটে বন্ড থাকলে দুটো পাই একটা সিগমা। ঠিক আছে, এবার তুমি বলতে পারো দাদা তুমি এখানে সিগমা বন্ড উপরে লিখলে এখানে সিগমা বন্ডের নিচে লিখলে কেন? এখানে দুটো মধ্যে যে কোনো একটা সিগমা একটা পাই, তুমি নিচের থেকে সিগমা উপর থেকে পাই বলতে পারো, বা উপরটা সিগমা নিচেরটা পাই বলতে পারো। এখানেও সেম কেস, উপর থেকে তুমি পাই বলতে পারো, নিচে থেকে তুমি সিগমা বলতে পারো, বা তুমি নিচে দুটোকে পাই উপর থেকে সিগমা বলতে পারো, অথবা তুমি এই থেকে পাই এবং মাঝে থেকে সিগমা বলতে পারো। তোমার যেটা বুঝি তুমি সেটা বলবে। ঠিক আছে, সিগমা বন্ড পাই বন্ড সম্পর্কে আমরা জেনে নিলাম কিভাবে পাই বন্ড করতে হচ্ছে, কিভাবে সিগমা বন্ড করতে হচ্ছে। এবার আমাদের দ্বিতীয় হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং। ঠিক আছে, এটা মুছে দিই, এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। দ্বিতীয় টপিক আমাদের, দ্বিতীয় নাম আর তৃতীয়, এটা আমাদের হয়ে গেল। তৃতীয় টপিক হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং। এবার এখানে এক্সটেন্ড জিনিসটা কি? ঠিক আছে, ওভারল্যাপিং মানে হচ্ছে ওই আবৃত্তি যেটা বলে না, প্রবৃত্তি যেটা বলে, মানে কিছু সাথে কিছু যুক্ত হচ্ছে না, মানে কারোর উপরে যে যুক্ত হচ্ছে সেটা ওভারল্যাপিং বলে। যেমন দৈনন্দিন জীবনে দেখবে অনেকজন বলে না যে ওর সাথে ওভারল্যাপিং হয়েছে সেরকম টাইপের। ঠিক আছে, বুঝাচ্ছে এখানে এক্সটেন্ড জিনিসটা হচ্ছে মানে ক্ষমতা টাইপের, মানে মজবুত টাইপের ধরতে পারো। ঠিক আছে, যে কার ওভারল্যাপিং কত মজবুত সেই জিনিসটা আমরা বোঝাবো এক্সটেন্ডের মাধ্যমে। কিভাবে বোঝাবো দেখো, আমরা জানি এটা হচ্ছে একটা এস অরবিটাল। ঠিক আছে, এস অরবিটাল এটা, তো এই এস এর সাথে এস যুক্ত করলাম। ঠিক আছে, এরকম গঠন হলো। ঠিক আছে, এবং আমরা এখানে যাচাই করবো যে কার মজবুত করতে, মানে কার কোন- কোন ওভারল্যাপিংটা কত মজবুত, এস বেশি মজবুত নাকি পি বেশি মজবুত, এগুলো আমরা যাচাই করবো, নাকি এসপি বেশি মজবুত। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এখানে বুঝবো। আহ, সর্বপ্রথম আহ, একটা উদাহরণ দিয়ে, যেমন এখানে হাইড্রোজেন আছে না, যেমন আমাদের হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আমরা জানি একটা ইলেকট্রন হয়, সেই ইলেকট্রনটা হচ্ছে ওয়ান কক্ষে ইলেকট্রনের সাথে। ঠিক আছে, মানে এস অরবিটাল। এবারে আমি যদি ওয়ান এস সাথে যদি ওয়ান এস ওভারল্যাপিং করি, অথবা ওয়ান এর সাথে যদি টু এস ওভারল্যাপিং করি, অথবা
ওয়ান এর সাথে যদি আমি থ্রি এস ওভারল্যাপিং করি, ঠিক আছে, বা ছাড়ো, এটা বলার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, বুঝতে সুবিধা হবে। ওয়ান এস করলাম, টু এস এর সাথে টু এস করলাম, থ্রি এস এর সাথে থ্রি এস ওভারল্যাপিং করলাম। এবার আমি যদি এখানে জিজ্ঞেস করি কার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং সব দিয়ে বেশি, মানে কি কার ওভারল্যাপিং মজবুত, ঠিক আছে, মানে শক্ত কোনটা বেশি, কোনটা বেশি শক্তিশালী, এবং এইসব বার করতে হলে তোমাদের একটা সহজ ফর্মুলা আছে, ফর্মুলাটা মনে রাখলে তোমরা সহজে করতে পারবে। জিনিসটা হচ্ছে N1 + N2, ঠিক আছে, এই N1 + N2, N1 + N2 যার বেশি হবে, ঠিক আছে, তার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং কম হবে। অর্থাৎ N1 + N2 যা কম হবে তার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং বেশি হবে, মানে তার ওভারল্যাপিং এর মজবুততা বেশি হবে, ঠিক আছে। এবার এটা আমরা কিভাবে বসাবো, এটা হচ্ছে আমাদের N1, এটা হচ্ছে আমাদের N1, এটা হচ্ছে আমাদের N2, ঠিক আছে, N2। এবার N1 + N2 সমান কত হচ্ছে, এক সমান হচ্ছে 2। এক্ষেত্রে N1 + N2 আসলে 2, ঠিক আছে। সিমিলার ভাবে এর ক্ষেত্রে যদি বার করি, 2 + 2 সমান হচ্ছে 4। এর ক্ষেত্রে বার করতে গেলে 3 + 3 সমান হচ্ছে 6। এবার আমরা কি বললাম যে N1 + N2 যা বেশি হবে তার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং কম হবে, মানে অর্ডারটা কম হবে, ঠিক আছে। মানে সব থেকে বেশি কার এর, মানে এর সব থেকে কম হবে, তারপর বেশি কার এর, মানে এর কম হবে, মানে এই রুলটা। N1 + N2 যা কম হবে, তার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং বেশি হবে, মানে এর কম, N1 + N2 কম হয়েছে বলে এর অর্ডারটা বেশি হয়েছে, ঠিক আছে। মানে এই ওভারল্যাপিংটা, এই ক্ষেত্রে এই তিনটে ক্ষেত্রে বলতে গেলে এই ওভারল্যাপিংটা সব থেকে বেশি মজবুত বা সব থেকে বেশি শক্তিশালী বলতে পারো, ঠিক আছে। তো একইভাবে যদি আমি উদাহরণ নিই, ব্যাখ্যায় নিলাম, এইভাবে যদি আমি অন্য একটা উদাহরণ নিই, ধরো ওয়ান এস এর সাথে টু এস নিলাম, ঠিক আছে, ওয়ান এস এর সাথে আমি থ্রি এস নিলাম, আর ওয়ান এস এর সাথে আমি এটা ওয়ান এস নিলাম, এটা টু এস করে দিলাম, আর ওয়ান এস এর সাথে আমি থ্রি এস নিলাম। তো এই ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি কার অর্ডার, মানে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং অর্ডার কার বেশি হবে, মানে কোন ওভারল্যাপিংটা সব থেকে বেশি শক্তিশালী হবে, যেটা তো অর্ডার লিখতে হবে, অর্ডার বলি যে এটা কিন্তু অর্ডার বলি যে তুমি কি লিখবে, প্রথমে যে রুলটা আমি বললাম N1 + N2 সমান হচ্ছে এখানে 1 + 1 সমান 2, এখানে N1 + N2 সমান হচ্ছে 1 + 2 সমান 3, এখানে N1 + N2 1 + 3 সমান 4, ঠিক আছে। এবার স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে N1 + N2 যা কম হবে তার অর্ডারটা বেশি বড় হবে, ঠিক আছে, মানে এখানে সব থেকে কম আছে 1 2, তারপর 3, তারপর 4, মানে অর্ডারটা আসবে এরকম। আসলে বুঝতে পেরেছো, খুব সহজ জিনিস, বুঝতে পারলে সব সহজ, ঠিক আছে। ঠিক আছে? এরপরে আমরা আসি, এরপরে আরেকটা উদাহরণ নিচ্ছি, সেই উদাহরণ দেখবে, একটু মজাদার আছে উদাহরণটা, ঠিক আছে। সেটা কোথায় দেবো, দেখা দিবি, যদি আমি দিই টু এস এর সাথে টু এস, টু এর সাথে টু পি, আর টু পির সাথে টু পি, এগুলো হচ্ছে অরবিটাল, এস অরবিটাল, টু এস অরবিটাল সাথে টু এস অরবিটাল, টু এস অরবিটাল সাথে টু পি অরবিটাল, আর টু পি অরবিটালের সাথে টু পি অরবিটাল, ঠিক আছে। এবং এখানে যদি আমি এক্সটেন্ট অফ ওভারল্যাপিং অর্ডার লিখতে বলি তাহলে কি লিখবে দেখো, তুমি যদি এখানে N1 + N2 করতে যাও, তাহলে দেখো 2 + 2 সমান 4, এটা ক্ষেত্রেও আসবে 2 + 2 সমান 4, এইটা ক্ষেত্রেও এক সেম জিনিস আসবে, ঠিক আছে। এবার তুমি এবার কিভাবে বলবে তো কোনটা বেশি কোনটা কম, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে এস এস ওভারল্যাপিং সব দিয়ে ছোট ছোট হয় এস পি ওভারল্যাপিং এর থেকে, এস পি ওভারল্যাপিং ছোট হয় পি পি ওভারল্যাপিং এর থেকে, ঠিক আছে। মানে সব থেকে বেশি হয় পি পি ওভারল্যাপিং শক্তিশালী, তারপর হচ্ছে এস পি, তারপর হচ্ছে এস এস। এইটা উল্টে তুমি এখানে লাগাতে যাও, দেখো পি পি কোথায় আছে, এখানে আছে টুপি টুপি, মানে এই শব্দ বেশি হবে, তারপর আছে এসপি, মানে এসপি এটা আছে এবং এটা তারপর এটা, ঠিক আছে। বুঝতে পারলে এইভাবে বাক্যগুলো করা যাবে। এটা হচ্ছে এক্সটেন্ট অফ ওভারল্যাপিং। এবং আমরা যাবো ফরমেশন অফ কম্পাউন্ড, ফরমেশন অফ কম্পাউন্ডে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ভালো করে বুঝে নাও।
ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। যে এন ওয়ান প্লাস যখন দেখবে, প্রথমে এন ওয়ান প্লাস এন টু লাগাবে, যখন দেখবে যে কম বেশি আছে তখন তুমি বুঝবে যে এন ওয়ান প্লাস এন টু যা কম হবে তার শক্তিশালী সে বেশি হবে, মানে তার ওভারল্যাপিং তত মজবুত হবে। আর যার এন ওয়ান প্লাস এন টু বেশি হবে তার ওভারল্যাপিং এর মজবুত তত কম হবে। ঠিক আছে, তারপর যখন দেখবে যে দুটোই সবগুলো সমান আসছে, মানে সবগুলো একই রকম আসছে, তখন তুমি এই জিনিসটা লাগাবে যে পিপি ওভারল্যাপিং সব দিয়ে বেশি মজবুত হয়, তারপর এসপি, তারপর এসএস। ঠিক আছে, বুঝে গেল আশা করি। এটা মুছে দিই আমরা। আমাদের 4 নম্বর টপিক আছে ফরমেশন ফরমেশন অফ কম্পাউন্ড। ফরমেশন অফ কম্পাউন্ড, ফরমেশন অফ কম্পাউন্ড জিনিসটা কি? দেখো, আমরা প্রথমে একটা উদাহরণ নিই। উদাহরণটা হচ্ছে এইচ টু। সবাই জানে এইচ টু হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন কিভাবে তৈরি হয়? আশা করি এভাবেই তৈরি হয় বলবে। মানলাম, ঠিক আছে, এভাবে তৈরি হয় হাইড্রোজেন, এইচ প্লাস এইচ। এইচ এ কটা ইলেকট্রন থাকে? একটা। ইলেকট্রনটা কোথায় থাকে? ওয়ান এস, ওয়ান এ। ঠিক আছে, একইভাবে যদি আমি ইয়ে লিথিয়াম দেখাই, এটা লিথিয়ামের কথা বলি। লিথিয়ামে কটা ইলেকট্রন থাকে? 3টে। কোথায় থাকে? ওয়ান এস, টু এস এ দুটো থাকে, এবং টু এস ওয়ান একটা থাকে। ঠিক আছে, এভাবে থাকে, মানে এরকম এরকম থাকে। এইটা ক্ষেত্রে বলতে গেলে এরকম থাকে। ঠিক আছে, মানে এই এস টু কথা বলতে গেলে একটা ওয়ান এস যার সাথে যুক্ত হচ্ছে আরো একটা ওয়ান এস, দুটো অরবিটাল যুক্ত হচ্ছে, দিয়ে এমনি এমনি এরকম দেখালাম তৈরি হচ্ছে। ঠিক আছে, ওয়ান এস, ওয়ান এস। আরেকটা উদাহরণ যদি আমরা নিই, হাইড্রোজেন ফ্লোরিন। ঠিক আছে, হাইড্রোজেন প্লাস ফ্লোরিন। হাইড্রোজেনে থাকে একটা ইলেকট্রন, ফ্লোরিনে থাকে 9টা ইলেকট্রন। এটা কিভাবে লিখবো? একটা ইলেকট্রন লিখে দিলাম। ফ্লোরিন লিখতে গেলে ফ্লোরিনের জিনিসটা হয়, মানে ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হয় সেটা হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, টু পি ফাইভ। ঠিক আছে, মানে ওয়ান এস কক্ষে দুটো ইলেকট্রন, টু এস কক্ষে দুটো ইলেকট্রন, টু পি কক্ষে 5টা ইলেকট্রন থাকে। এটিকে যদি আমরা এখানে লিখে এভাবে বাক্সের মধ্যে বসাই তাহলে ওয়ান এস টু, মানে ওয়ান এস কক্ষে দুটো ইলেকট্রন চলে গেল, টু এস কক্ষে দুটো ইলেকট্রন চলে গেল। এবার থাকছে আমাদের টু পি। আমরা জানি টু পি সাথে 3টে ঘর হয়। এবারে একটা একটা করে পূর্ণ করতে হয়, একটা, দুটো, 3টে। 3টে হলে এখানে আছে 5টা, এখানে দিলাম আমার 3টে, এখন দুটো বাকি থাকছে। এবার আবার ব্যাক আসতে হয়, যে এখানে বসাতে হয়। এটা হচ্ছে টু পি। মানে কি, এইটার সাথে এটা ওভারল্যাপিং করবে। এটা ছিল হাইড্রোজেন। হাইড্রোজেন মানে ওয়ান এস ওভারল্যাপিং করে, এটা হলো, এটা হচ্ছে ওয়ান এস এর সাথে ওভারল্যাপিং করবে, এটা হচ্ছে ওয়ান এস কক্ষ। এখানে একটা ইলেকট্রন আছে, মানে আমি আবার প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। যখন ক্যামেরাটা একটু নড়ে গেছিল আর কারেন্টে চলে গেল, সেই কারণে একটু সবগুলো ঠিকঠাক করতে হলো আবার। যে এখানটা আমি বুঝিয়েছি, প্রথম থেকে বুঝিয়েছি, যেটুকু বুঝেছিল আর কি। না, প্রথম থেকে বুঝাবো? কি বলা যায়, ঠিক আছে, এখান থেকে বোঝাচ্ছি। এটা এমন, ওই, এটার কথা বলছিলাম আমরা। ঠিক আছে, এটা একটু বুঝে নি। প্রথম থেকে এখানটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা উদাহরণ নিলাম এইচ টু, আমরা আরো একটা উদাহরণ নিতে পারি হচ্ছে এইচ এফ। এইচ এর ফ্লোরিন, এখানে এইচ প্লাস এফ বলা যাবে। এখানে এইচ আছে 1, ফ্লোরিন আছে 9। 1 মানে কি ওয়ান এস ওয়ান, 9 হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, টু পি ফাইভ। ঠিক আছে, এই যদি আমি ঘরে বসাই, ওয়ান এস ওয়ান মানে একটা, একটা, দুটো, 3টে। ঠিক আছে, ওয়ান এস, এটা হচ্ছে ওয়ান এস, এটা ওয়ান এস, টু এস, এটা হচ্ছে টু পি।
ওয়ান এসে একটা ইলেকট্রন দিয়ে দিলাম, দুটো ইলেকট্রন দিয়ে দিলাম, দুটো ইলেকট্রন, টু এসে দুটো ইলেকট্রন। গ্রুপিটা আমরা জানি যে এরকম করে তিনটে ঘর হয় আর একটা একটা করে বসাতে হয়, একটা, দুটো, তিনটে, এখন দুটো বাকি থাকছে, চারটা, পাঁচটা। মানে কি এখানে এই যে ওয়ান এস অরবিটালের সাথে ওভারল্যাপিং করবে এইটা, যেমন টু পি, ওভারল্যাপিং কি হবে, ওয়ান এস এর সাথে টু পি। এখানে কি হয়েছিল, ওয়ান এস এর সাথে ওয়ান এস ওভারল্যাপিং হয়েছিল, এখানে হচ্ছে ওয়ান এস এর সাথে টু পি ওভারল্যাপিং। ঠিক আছে, আমরা আগের টপিকে দেখলাম যে ওয়ান এস মানে এস এস ওভারল্যাপিং এর থেকে এস পি ওভারল্যাপিং বেশি মজবুত হয়, শক্তিশালী হয়। সেই হিসাবে আমরা একটা উদাহরণ এখানে নিতে পারি যে হাইড্রোজেন এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই, এদের যদি আমি এই এক্সটেন্ট অফ ওভারল্যাপিং এর অর্ডার বলি, অর্ডার জিজ্ঞেস করি, তাহলে তুমি তো বলবে যে যার এইটার ক্ষেত্রে হয় ওয়ান এস টু পি ওভারল্যাপিং, এটার ক্ষেত্রে ওয়ান এস থ্রি পি ওভারল্যাপিং, ওয়ান এস টু পি দেখলাম তো, হ্যাঁ ওয়ান এস টু পি, এটা হয় ওয়ান এস ফোর পি ওভারল্যাপিং, ওয়ান এস ফাইভ পি ওভারল্যাপিং। ঠিক আছে, এবার যদি এটা এন ওয়ান প্লাস এন টু আমরা বার করি তাহলে হবে তিন, এটা ক্ষেত্রে হবে চার, এটা ক্ষেত্রে হবে পাঁচ, এটা ক্ষেত্রে হবে ছয়। ঠিক আছে, এবার এন ওয়ান প্লাস এন টু যার কম হবে তার এক্সটেন্ট অফ ওভারল্যাপিং বেশি হবে, সেটা দেখলাম। সেই অনুযায়ী যদি করতে যাই তাহলে এইটা 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 আমাদের এক্সটেন্ট অফ ওভারল্যাপিং অর্ডার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসটা থেকে একটা কোয়েশ্চেন করতে পারি আমি, যে তাহলে বন্ড এনার্জি, বন্ড এনার্জি অর্ডারটা কি হবে এগুলোর মধ্যে যদি জিজ্ঞেস করি, এইচএফ, এইচসিএল, এইচবিআর, এইচআই। ঠিক আছে, বন্ড এনার্জি দেখো, ওভারল্যাপিং যা শক্তিশালী হবে, যা ওভারল্যাপিং শক্তিশালী হবে তার নিশ্চয় বন্ড এনার্জি বেশি হবে, স্বাভাবিকভাবে। বন্ড এনার্জি বেশি হওয়ার কারণে ওভারল্যাপিং শক্তিশালী হচ্ছে, সহজে ওভারল্যাপিংটা ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, বন্ড এনার্জি অর্ডার সেম হয়ে যাবে এটা, মানে বন্ড এনার্জি বেশি হওয়ার কারণে ওভারল্যাপিং শক্তিশালী হচ্ছে, ওভারল্যাপিং শক্তিশালী হওয়ার কারণে বন্ড এনার্জি বেশি হচ্ছে। ঠিক আছে, এবার বন্ড এনার্জির পাশাপাশি যদি আমি জিজ্ঞেস করি তাহলে বন্ড এনার্জি হলো, তাহলে বন্ড লেন্থ, বন্ড লেন্থ অর্ডারটা কি হবে, এইচ এফ, এইচসিএল, এইচবিআর, এইচআই এর বন্ড অর্ডার মানে যেটা বন্ড লেন্থে কি হবে, বেশি হবে, যা বন্ড এনার্জি বেশি তা ওভারল্যাপিং শক্তিশালী, ওভারল্যাপিং শক্তিশালী হলে বন্ড লেন্থে তার কম হবে, আশা করি, মানে আশা করি বলতে মানে অবশ্যই এটা কম হবে স্বাভাবিকভাবে। দেখো বন্ড লেন্থ যত বেশি হবে তাদের মধ্যে আকর্ষণ তত কম হবে, আকর্ষণ কম হওয়ার কারণে তাদের বন্ধনটা শক্তিশালী হবে না, মানে কম শক্তিশালী হবে। কিন্তু যাদের বন্ধন শক্তিশালী বা ওভারল্যাপিং শক্তিশালী তাদের কি আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি মানে বন্ড কাছাকাছি আছে। ঠিক আছে, তেমন বন্ড লেন্থ এর বেশি হবে, এর কম হবে, কারণ হচ্ছে এর ওভারল্যাপিং সবচেয়ে কম মজবুত, মানে সবচেয়ে কম শক্তিশালী, আর এ বন্ড এনার্জি সবচেয়ে কম, সেই কারণে এই বন্ড লেন্থ সবচেয়ে বেশি হয়ে যাবে। বুঝতে পারলে, এইভাবে এইটুকু থাক নাকি আজকে অব্দি, দেখে আর কিছু করার আছে কিনা। থাক তাহলে এইটুকু থাক, একটি কারেন্টের সমস্যা আছে, বাকিটা পরদিন করবো। তাহলে পরে আমাদের টপিক আজ আমরা কমপ্লিট করে ফেলেছি, পরের দিন দেখা হচ্ছে অন্য ক্লাসে, মানে বাকি টপিক গুলো নিয়ে কথা হবে পরের দিন। ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ জন্য বাই বাই, টাটা। আর হ্যাঁ, শর্ট নোটের কথা বলে দিই, যদি কোনো শর্ট নোট প্রয়োজন হয় তাহলে পোস্টে আমি সে চ্যানেলে পোস্ট করে দেবো, সেখান থেকে অবশ্যই তোমার ডাউনলোড করে নিও, অনেক সুবিধা হবে জিনিসটা করতে, মানে একবার ক্লাস দেখার পর ওই জিনিসটা একবার দেখে নিলে ওই জিনিসটা রিভিশন হয়ে যাবে। টাটা।